আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি মহান আল্লাহ সবাইকে ভালো রাখছেন। আহ, আজকে আর্টিকেল নিয়ে কথা বলবো। এইচএসসি আর্টিকেলে আসলে খুব একটা প্যারা নিতে হয় না, খুবই ইজি একটা টপিক। বাট এইটাতে অনেকে আসলে পাঁচ পাঁচ অর্থাৎ পাঁচের মধ্যে পাঁচ এনশিওর করতে পারে না। তবে আমার এই ক্লাসটা যদি তোমরা দেখো ইনশাল্লাহ তোমরা অবশ্যই আল্লাহর অশেষ রহমতে 5 আউট অফ 5 অথবা তোমরা সর্বোচ্চ কমন পাবা ইনশাল্লাহ। আর আবারও বলছি একটা কথা যে আসলে জট বাঁধা অনেক নিয়ম থেকে আমরা পড়াই না, আমরা জাস্ট সিলেক্টিভ ওয়েতে স্মার্ট মেথড অ্যাপ্লাই করে আমরা খুবই সবচেয়ে সহজ উপায়ে আমরা পড়াই, যার জন্য আমার কাছে মনে হয় ইট উইল বি ভেরি হেল্পফুল ফর অল অফ ইউ। এটা তোমাদের সবার জন্য ভালো হবে। তো চলো শুরু করা যাক। আর্টিকেল ফর এইচএসসি। দেখো এখানে আমি কিছু কথা লিখেছি, সেটা হচ্ছে এইচএসসি শিক্ষার্থী যারা আছো তোমরা দেখবে তোমাদের বইগুলোতে অসংখ্য নিয়ম দেওয়া আছে। তবে অসংখ্য নিয়ম মনে রাখাও কষ্টসাধ্য, কিন্তু তোমরা যদি আমার এই শিট অথবা বই পড়ো, এটা যদি এখনও বই আকারে বের করি নেই, আমি সর্বোচ্চ আশাবাদী তোমাদের এইচএসসি পরীক্ষায় 5 আউট অফ 5 অথবা সর্বোচ্চ কমন পাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, আর্টিকেল হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, সেটা হচ্ছে দি অর দা, আর যেটা নির্দিষ্ট করে বোঝাবে। সরি ফর দ্যাট, আমার গলাটা একটু ভাঙা, তোমাদের একটু কষ্ট করে বুঝতে হবে। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ অথবা অ্যান, যেটা অনির্দিষ্ট করে বোঝায়। আমি যদি এই দুইটার মধ্যে একটা এক্সাম্পল দিই, ধরো তোমার বাসায় ধরো তোমার বাসায় তোমার বাবা আপেল কিনে আনছেন 1 কেজি। 1 কেজিতে ধরো 10টা 11টা থাকবে। তো তুমি তোমার মাকে বললা যে মা আমাকে ওই আপেলটা দেন, একদম নির্দিষ্ট করে বললা ওই যে লাল আপেলটা দেখা যাচ্ছে যে এটা সেটা দেন। ওইখানে আমরা দি অথবা দা বসাবো। আর ইনডিফিনিট আর্টিকেল যেটা 10টা বা 11টা আপেল আছে, এর মাঝখানে তুমি তোমার মাকে বললা যে মা আমাকে একটা আপেল দেন, কিন্তু তুমি নির্দিষ্ট করে বলো না কোনটা দিতে। তো সেক্ষেত্রে আমরা এ অথবা অ্যান বসাবো। আমরা তো সবাই জানি ভাওয়েল থাকলে আমরা অ্যান বসাই, আর কনসোনেন্ট থাকলে আমরা এ বসাই। মূলত এগুলো সাউন্ডসের উপর ডিপেন্ড করে। সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় তখন সেখানে আমরা অ্যান বসাই, আর কনসোনেন্টের মতো সাউন্ড হলে তখন আমরা এ বসাই। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে মনে রাখতে হবে যে এইচএসসিতে কিন্তু জিরো আর্টিকেল প্রশ্নে থাকবে, এবং এটা অনেক থাকে। কোনো কোনো বোর্ডে 3টা 4টা করেও আসে। আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি আমার এই সবগুলো রুলস বা মেথড বা টার্ম আমি যেটাই বলি সবগুলো যদি পড়ো ইনশাল্লাহ, তুমি এইচএসসি এক্সাম দিয়ে তুমি মিলাই নিও, তোমার আল্লাহর মধ্যে ম্যাক্সিমাম তোমার ফুল 5 আউট অফ 5 অথবা তোমার সর্বোচ্চ তুমি 8টা 9টা কমন পাবে ইনশাল্লাহ। আচ্ছা চলো আমরা নিয়মে চলে যাই। রুল নাম্বার 1, শব্দটি যদি অর্থাৎ সাউন্ড যদি সিঙ্গুলার হয় এবং কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তবে সেক্ষেত্রে ইনডিফিনিট আর্টিকেল এ বসাতে হবে। আর যদি ভাওয়েল থাকে, আমরা জানি ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, তবে এগুলো কিন্তু আমরা ওয়ার্ড দিয়ে যাচাই করব না, জাস্ট সাউন্ড দিয়ে আমরা পড়াশোনা করব। আমরা মূলত সাউন্ডের উপর খেয়াল করি, আমরা কিন্তু অ্যান বসাই। যদি ভাওয়েলের মতো সাউন্ড হয় তখন আমরা অ্যান বসাই। আচ্ছা দেখো, যদি সিঙ্গুলার হয় একটা হয় এবং একটার ক্ষেত্রে কনসোনেন্ট হলে আমরা এ বসাই, এবং ভাওয়েল থাকলে তখন আমরা অ্যান বসাই। যেমন দে হ্যাভ আ হাউস, এখানে হাউজের উচ্চারণটা হয়ের মতো হয়েছে। সো এটা কিন্তু একটা কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল না, যার জন্য আমরা একটা বাড়ি সেজন্য আমরা এই বসিয়েছি। আরেকটা দেখো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এইখানে কিন্তু অনেস্ট ম্যান, সো এখানে উচ্চারণ কিন্তু ও এর মতো, ও সাউন্ডের মতো হচ্ছে, যার জন্য কিন্তু আমরা এটাকে ভাওয়েল হিসেবে ধরে নিচ্ছি। তো অনেস্ট ম্যান একজন ব্যক্তির কথা বলছে, সৎ মানুষ, তো যার জন্য আমরা কি অ্যান বসিয়েছি। রুল নাম্বার 2 দেখো, শব্দটি যদি প্লুরাল হয় এবং নির্দিষ্ট করে বোঝায় তবে সেক্ষেত্রে কি বসবে, দা বসে। যেমন দেখো স্টুডেন্টস প্লুরাল, সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি, দা বসাতে পারি, ওয়েন্ট টু কলেজ। আচ্ছা 3 নম্বরে যাই। দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা এক্সামে তুমি ইনশাল্লাহ 2টা থেকে 3টা পাবা। তুমি যে বোর্ডের হও না কেন, তুমি এইটা এক্সাম ইনশাল্লাহ 2টা থেকে 3টা ইনশাল্লাহ পাবা। দেখো, অফের আগে একটা নাউন থাকলে এর আগে তুমি দা বসাবা, সোজা কথা তুমি মনে রাখবা। অফের আগে একটা ওয়ার্ড থাকলেও তুমি দা বসাবা। আবার দেখো, অফের আগে যদি অ্যাডজেক্টিভ নাউন থাকে তখনও তুমি কি বসাবা, দা বসাবা। ঠিক আছে, একটা ওয়ার্ড থাকলেও তুমি দা বসাবা, 2টা ওয়ার্ড থাকলেও তুমি দা বসাবা। এটা খুব ভালো করে মনে রাখবা আর কি, বুঝাইতে পারছি? তো অফের আগে যদি একটা ওয়ার্ডও থাকে তখনও তুমি দা বসাবা, অফের আগে যদি 2টা ওয়ার্ডও থাকে তখনও তুমি দা বসাবা।
তবে একটা ব্যাপার মনে রাখতে হবে। আচ্ছা, আগে এক্সাম্পলটা দেখে নাও। দেখো এখানে অফের আগে একটা মাত্র ওয়ার্ড আছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? দা বসাবো। এখানে দেখো অফের আগে দুইটা ওয়ার্ড আছে, সং একটা ওয়ার্ড, মেলোডিয়াস একটা ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা কি বসাবো? দা বসাবো। ওকে, দ্য সিনারি অফ কুয়াকাটা ইজ ভেরি চার্মিং, অর্থাৎ কুয়াকাটার যে দৃশ্য সেটা খুবই মনোমুগ্ধকর। এটা দেখো, দ্য মেলোডিয়াস সং অফ জামাল ইজ ভেরি সুদিং, অর্থাৎ জামালের যে মেলোডিয়াস সংগুলো আছে, মানে শ্রুতিমধুর যে গানগুলো আছে, কি বলে এটাকে, মেলোডিয়াস হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ, আমরা যে গানগুলো গাই বা গানগুলো আমাদের খুব শুনতে ভালো লাগে, মেলোডি, ঠিক আছে, সেটাকে আমরা মেলোডিয়াস বলতে পারি। অথবা মেলোডির আরেকটা খুব ভালো যদি আমি ইংলিশে ওয়ার্ড বলি, সেটা হচ্ছে তোমার সুরেলা সঙ্গীত যেটা বলি আমরা, হ্যাঁ, মধুর সুর যেটা বলি আমরা, সেটাও তুমি বলতে পারো চাইলে। অর্থাৎ জামালের যে গানগুলো আছে মধুর সুরের, সেগুলো ইজ ভেরি সুদিং, কানে খুবই প্রশান্তি দেয়। আচ্ছা, যেটা আমি বলছিলাম একটু আগে, তুমি এভাবে মনে রাখতে পারো যে অফের আগে একটা ওয়ার্ড থাকলেও তুমি দা বসাবা, দুটা ওয়ার্ড থাকলেও তুমি দা বসাবা। তবে মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট থিং, তবে মনে রাখতে হবে অফের আগের শব্দটির উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, তবে দা এর পরিবর্তে এ বসবে, ঠিক আছে। আসলে যদি এটা আমরা এ বলি, বাট এটার প্রোনাউন্সিয়েশন যে এই, এটা খুব ভালোভাবে খেয়াল করো। যেমন এখানে দেখো অফের আগে একটা ওয়ার্ড আছে, তো আমাদের সেই ক্ষেত্রে কিন্তু দা বসানোর কথা ছিল, বাট আমরা কি এখানে দা বসাতে পারবো না, বিকজ এখানে যে ওয়ার্ড অথবা সাউন্ডটা যে হয় সেটা দেখো এই যে ওয়ার মতো হচ্ছে, ওয়া, যার জন্য এখানে আমাদের কি বসাতে হবে? এ বসাতে হবে। আচ্ছা, রুল নাম্বার 4 দেখো, সরি, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। তার আগে তোমাকে চিনতে হবে অ্যাডজেক্টিভ কাকে বলে, নাউন জিনিসটা কি, এগুলো আমাদের ইনশাল্লাহ বেসিক ক্লাসে আমরা ক্লিয়ার করব। তো অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি যেটা বোঝাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অথবা তুমি সহজ ভাষায় মনে রাখতে পারো যে নাউনকে নিয়ে যেই কথা বলবে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর নাউন তো আমরা সবাই জানি, নাউন হচ্ছে কোনো কিছুর নামকে বোঝায়। আচ্ছা, এখানে দেখো হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তো এখানে ব্রিলিয়েন্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ আর স্টুডেন্ট কিন্তু একটা নাউন। সো অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। আশা করছি তোমরা বুঝতে পারতেছো কথাগুলা। আচ্ছা, রুল নাম্বার 5 দেখো। আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভের আগে পরে কোনো আর্টিকেল বসে না, দ্যাট মিনস জিরো আর্টিকেল। তো পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো সেগুলো আগে তোমাকে জানতে হবে। মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। সো এগুলো তুমি যেখানেই দেখবা এর আগেও কোনো আর্টিকেল বসবে না, পরে কোনো আর্টিকেল বসবে না। তুমি বিশ্বাস না হলে বোর্ড কোশ্চেন খুলে দেখো, এই যে মাই অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা দিয়ে অনেক কোশ্চেন, অভাব নেই, এটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। ওকে, 6 নম্বর দেখো, ব্যক্তি নামের আগে আর্টিকেল বসে না। যেমন 2019 সালে একটা কোশ্চেন আসছে লুই আইকান নিয়ে। তো লুই আইকান হচ্ছে একজন ব্যক্তির নাম যিনি আসলে আর্কিটেকচার, আমাদের যে সংসদ ভবন পার্লামেন্ট হাউস আছে সেটার সে স্থপতি বা সেটা সে আর্কিটেক্ট করছে আর কি, বানাইছে বলা যায় এরকম। তো তার নামের আগে কি হবে, মানে সেটা ডিজাইন করছে হয়তো বা, আমার আসলে খেয়াল নেই। তো এই নামের আগে কখনো আর্টিকেল বসাবে না, আর্টিকেল বসবে না। রাকিব ইজ এন ইন্ডিজেন্ট বয়, এই ভোকাবুলারিগুলোও তোমার খুব ভালো করে মনে রাখতে হবে। ইন্ডিজেন্ট মানে হচ্ছে অভাবী, তো রাকিব হচ্ছে একজন অভাবী ছেলে, মানে তার অভাব আছে আর কি। ওকে, এখানে ক্রস বসাইতে হবে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে তখন এই বসবে। অর্থাৎ যদি ইউ এর মতো হয়, আর ইউ এর মতো না হলে যদি আ এর মতো হয়, এটা যদিও লিখি নাই, তুমি একটু নোট করে নিও। ইউ এর মতো না হলে যদি আ এর মতো হয় তখন সেটা এন বসবে। যেমন এখানে দেখো ইউনিভার্সিটি, ইউ এর মতো উচ্চারণ হয়েছে, তাই না? তো এই যেখানে লিখে দিচ্ছি, এখানে ইউনিভার্সিটির ইউ এর মতো, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে। ওকে, এই জন্য আমরা কি বসাইছি? এ বসাইছি। আবার এখানে দেখো আমব্রেলা, ইউ এর মতো কিন্তু হয় নাই, আ এর মতো হয়েছে, এই জন্য আমরা এন বসাইছি। আশা করছি বুঝতে পারছো এটা। মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা নিয়ম দেখো, এইটা ঢাকা বোর্ডে আসছে, অনেক বোর্ডে আসছে, আরও 2-3টা বোর্ডে আমি দেখছি। দেখো মেনি, এরপর তুমি জাস্ট সিঙ্গুলার নাউন বা প্লুরাল নাউন এগুলো তোমার কিচ্ছু মনে রাখার দরকার নেই, বা সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব এটাও তোমার মনে রাখার দরকার নেই। তুমি মানে একটা মনে রাখলে তোমাকে আরেকটা মনে রাখতে হবে না। তো মেনি এরপর গ্যাপের পর তুমি যদি দেখো সিঙ্গুলার নাউন দেয়া আছে,
সিঙ্গুলার নাউন, তখন এখানে তোমাকে এ বসাইতে হবে। আর মেনি এরপর যদি তুমি দেখো প্লুরাল নাউন আছে, তখন তোমাকে সেখানে ক্রস দিতে হবে। ওকে, এখানে দেখো মেনি, এরপর গ্যাপ, এরপর হচ্ছে স্টুডেন্ট, এটা কিন্তু সিঙ্গুলার। আর যদি প্লুরাল হইতো আমরা কিন্তু অ্যাজ বা ইয়েস যোগ করে দিতাম। সো এইটা যেহেতু সিঙ্গুলার আছে, আমাদেরকে এ বসাই দিতে হবে। মেনি এরপর দেখো পিপল, গ্যাপের পর পিপল হচ্ছে কি প্লুরাল, এই প্লুরালের কারণে আমাদেরকে কি করতে হবে, এখানে ক্রস বসাইতে হবে। আশা করতেছি তোমরা কিন্তু আমি ধরে নিতেছি তোমরা পড়া বুঝতেছো। সো না বুঝলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, বা আমার সাথে পার্সোনাল যোগাযোগ করো, ইনশাল্লাহ আমি বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। দেখো অর্ডিনাল নাম্বারের আগে দা বসে, অর্ডিনাল নাম্বার কোনগুলো সেটা আমাকে জানতে হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলোকে সবসময় কী বসে, দা বসে। রাকিব ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, তো ফার্স্ট হচ্ছে একটা কি অর্ডিনাল নাম্বার, এর আগে আমরা কী বসাইছি, দা বসাইছি। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এখন আনকাউন্টেবল কিন্তু অনেক ওয়ার্ডস আছে, তোমাকে এটা বুঝতে হবে যে আসলে এটা হচ্ছে আনকাউন্টেবল। তো যেমন ধরো ওয়াটার, এটা কি একটা আনকাউন্টেবল নাউন, এর আগে কোনো আর্টিকেল বসবে না। এখানে দ্য ওয়াটার, এটা হচ্ছে ভুল, আমি লিখে দিছি দ্য ওয়াটার, এটা যদি কেউ লেখে এটা হচ্ছে ভুল। ওকে, আচ্ছা এখন তাহলে দেখো, তবে আনকাউন্টেবল নাউনকে নির্দিষ্ট করে বোঝালে তখন কিন্তু দা বসবে। যেমন গ্রিড, লোভ, এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, রাইট? এইটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, কিন্তু এইখানে লোভটা কিসের, ফর ওয়েলথ, সম্পদের জন্য। তো এখানে কিন্তু সম্পদের জন্য লোভ, এটা কিন্তু সে বুঝাই দিছে, সম্পদের জন্য লোভ। তো এটা কিন্তু লোভটা নির্দিষ্ট করে দিছে, যার জন্য আমাদেরকে ডেফিনিট আর্টিকেল কি বসাইতে হবে, দা বসাইতে হবে। তোমরা কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এই হচ্ছে মূলত আর্টিকেলের রুলস বা টার্ম বা মেথড, আমরা যাই বলি। তো মানে আর্টিকেল শেখার একটা মেথড। তো তুমি হয়তো বা দেখবা তোমার বইয়ে 10টা 20টা 50টা অনেক নিয়ম দেওয়া আছে, না আমাদের এইচএসসিতে এত নিয়ম পড়া লাগবে না। হ্যাঁ, তুমি যদি পড়তে পারো সেটা ভালো, বাট আমাদের এইচএসসি কভার করার পর, সিলেবাসটা কভার করার পর তুমি যা ইচ্ছে এক্সট্রা পড়ো, কোনো ব্যাপার না। বাট এইচএসসির জন্য তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি পড়লে এইটা তোমাকে অ্যাডমিশনের জন্য বাকি পড়াগুলো পড়তে খুবই হেল্প করবে আর কি। সো আজকে এইটুকুই, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তোমাদের জন্য। সো কাজেই যদি তোমরা ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবা, এবং আমাদের ইউটিউব চ্যানেলও আছে রাহাত গাজী, সেখানেও তোমরা আশা করছি সাবস্ক্রাইব করবা। আর ইনশাল্লাহ আমরা কোর্স লঞ্চ করব খুব শীঘ্রই। এখন তো এইচএসসি 2026 চলতেছে, মানে 26 সালের যারা আছে তারা পরীক্ষা দিবে, আর মাত্র 2 মাস বাকি আছে। সো এই 2 মাসের জন্য একটা কোর্স লঞ্চ করবো ইনশাল্লাহ, যারা খুব 2 মাসের মধ্যেও একটা কী বলে সেটাকে কাম ব্যাক করতে পারে, মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে চায় তারা, যারা একদম ইংলিশ পড়ে নেই বা যারা পড়ছে তাদের জন্য এই কোর্সটা, যারা পড়ছে তারাও যেন কী করতে পারে তাদের প্র্যাকটিসের মাধ্যমে বা কোর্স করার মাধ্যমে আরও ভালো একটা রেজাল্ট করতে পারে, সেই রকম একটা কোর্স ইনশাল্লাহ নিয়ে আসবো। তো আমার জন্য দোয়া করো, ফি আমানিল্লাহ, আল্লাহ তালা তোমাদেরকেও ভালো রাখুন। আজকের ক্লাসটা এতটুকুই, যদি উপকৃত হও অবশ্যই আমাকে জানাবা, সেটা কমেন্ট করে হোক বা ইনবক্সে মেসেজ দিয়ে হোক। থ্যাংক ইউ সো মাচ, জাজাকাল্লাহ খাইরান।